শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেলের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। তারকাকথনের এই মঞ্চ আগামী বেশ কিছুদিনই গানে প্রাণে ভরপুর থাকবে, কেননা আপনারা ইতিমধ্যেই জানেন যে সম্প্রতি বগুড়ার মমইন রিসোর্টে আয়োজিত হয়ে গিয়েছে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 পাওয়ার্ড বাই এসআর গ্রুপ। এই আয়োজনটি জমকালো উৎসব, বিভিন্ন পরিবেশনা এবং এবারের অভিজ্ঞতাটা প্রত্যেকটা সঙ্গীত শিল্পী বা সঙ্গীতের সাথে সম্পৃক্ত সকলেই বলছেন যে একটু ভিন্ন ছিল, এবং ভিন্নতাটা কতখানি ছিল তার কিছু ছিটেফোঁটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ইতিমধ্যেই আমরা দেখছি। বিভিন্ন পরিবেশনার রিলস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও শেয়ার করেছেন সঙ্গীত শিল্পীরা বা যারা দর্শক ছিল তারা। তাই এবারের আয়োজন নিয়ে কিন্তু উৎসাহ উদ্দীপনাটা একটুখানি বেশি। কিছুদিন পরেই 24শে এপ্রিল চ্যানেল আর পর্দায় দুপুর 2:45 আপনারা পুরো আয়োজনটি দেখতে পারবেন। সেই আয়োজনে কি কি হয়েছিল, কারা কারা পারফর্ম করেছিল, সেসব বিষয় নিয়ে কিন্তু আজ তারকাকথনে আমরা আলাপ করব। এই উদ্দেশ্যে দুজন বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক, আমাদের চ্যানেল আই পরিবারের কন্যা, শুভেচ্ছা। এবং আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সাব্বির জামান, এবং তিনি চ্যানেলের সাথে আসলে ওতপ্রোতভাবে রয়েছেন সবসময় বরাবরের মতোই। আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ। কেমন আছেন দুজন? ভীষণ ভালো। পিকনিক মুড থেকে কি বের হওয়া হয়েছে? এখনো এখনো স্মৃতি রোমন্থন করি আমরা, এবং মানে একটা ফ্যান্টাস্টিক পিকনিক হয়েছে আমাদের। প্রপারলি ওখান থেকে এখনো বের হতে পারিনি। আমি শুধু না, আমার মনে হয় অনেক দর্শক দেখেছে যে বাসে একটা সেলফি, সেই সেলফিটা এত তারকায় ঝলমল করছিল যে সকল সঙ্গীত শিল্পীরা রয়েছে সবাই একটা বাসে করে যাচ্ছিলেন। তো সেই দিনের মেমোরিটা দিয়ে যদি একটু শুরু করি। মানে যে সেলফিটা অ্যাকচুয়ালি মানে ভাইরাল হয়েছে সেটা তো সাব্বির ভাইয়ের তোলা, আর বেশিরভাগই আমাদের সব সেলফি সবচেয়ে সামনে সবসময় সাব্বির ভাই থাকে। কেন সে কি অ্যাজ আ ট্রাইপড? না, টাওয়ার তো লম্বা, সবার চেহারা আসে। চ্যানেলের একটা প্রোগ্রামেই বাচ্চু ভাই আমাকে একটা নাম দিয়েছিল, প্রায় এটা যদি ভুল না করি প্রায় 10-11 বছর আগে। সেটা হলো সেলফি টাওয়ার। তো এই যে সেলফি টাওয়ার নাম দিয়েছিল, ওই নামটা এখন পুরো ইন্ডাস্ট্রিতে আমাকে সেলফি টাওয়ার নামেই চিনে। তো যেখানেই যাই না কোনো, যে কোনো গ্যাদারিং এ আমার হাতে সবার মোবাইল ধরা যায় সেলফি তোলা। তো কাজে আমার চেহারাটাই সবার আগে আসলে তো মানে জার্নিটা তো অবশ্যই অনেক সুন্দর ছিল, বিকজ বাসে করে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, বাসে ট্রাভেল করা প্রায় অনেক বছর পরে, মানে একদমই ওঠা হয় না। তো সেখানে আসলে বাসে উঠলাম এবং চারদিকে সবাই পরিচিত মানুষেরা, ভালোবাসার মানুষেরা, সবাই সঙ্গীতের মানুষ, এবং মানে সুন্দর একটা জার্নি ছিল। বিকজ গানের মানুষের থাকলে যেটা হয় যে গান বাজনা তো থাকবেই। আমার মনে হয় আমরা মিউজিক অ্যাওয়ার্ডের শুরু থেকে একদম শেষ পর্যন্ত গানের মধ্যেই ছিলাম। বিকজ আমরা যেটা জানি যে যখন আমরা পিকনিক করতে যাই, বাসে তো বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, গান করার চেষ্টা করে, কেউ মিউজিক প্লেয়ারে মিউজিক প্লে করে, কেউ নিজে গায়। কিন্তু এমন একটা বাস যেখানে সবাই সঙ্গীত শিল্পী, সেখানে আসলে আবহাওয়াটা কেমন ছিল একটু জানতে চাই। চ্যানেলের পেজে মনে হয় কিছু এটার গ্লিমস আছে, কারণ ওরাও ছোট ছোট ভিডিও ক্লিপস মনে ছেড়েছিল। এবং আমার যেটা হয়েছিল, আমার হঠাৎ করে মনে হলো একটা বাসে, বড় বাসে আমরা 12 জন, 12 কি 14 জন যদি ভুল না করি, পুরো বাসটাই আমাদের। তো আমি বললাম যে এই মোমেন্টটা একটু ধরে রাখি, সেই জন্যই সেলফিটা তোলা আর একটা ছোট রিলস করেছিলাম। তো এই দুটো জিনিস বেশ, যে এভাবে মানুষ নিবে আমি বুঝতে পারিনি। আর আরেকটা জিনিস হলো যে বাসে ওঠার পর আমরা যে সঙ্গীত শিল্পী সবাই, বা আমরা যে সবাই যে যার জায়গায় টুকটাক কাজ করছি বা ভালো আছি, এই জিনিসটা মনে হয় সবাই ভুলে গেছে। এবং সবাই লাইক স্কুল অ্যান্ড কলেজ ওই ফিলে বাসের মধ্যে, মানে আমরা যে কি করলাম এটা, মানে আমি মনে হয় গত যদি ভুল না করি গত 7-8 বছরেও মনে হয় এরকম আনন্দ করি নাই আসলে। মানে এমন চিৎকার চেঁচামেচি, এমন চিৎকার করে আমরা হইচই করেছি যে আমি আসার পর 3 দিন কথাই বলতে পারিনি। ওকে, আমি একটু জানতে চাই যে পিকনিক যেহেতু হয়েছে, সঙ্গীত শিল্পী সকলেই ছিল, পিকনিকে কিন্তু কিছু ফেজ থাকে যে যারা একটু বেশি আমোদে থাকে বা বেশি গান করতে পারে, বেশি মজা করতে পারে, কেউ থাকে একটু বেশি চুপচাপ থাকে। কয়েকজনের নাম বলুন তো এরকম যারা মাতিয়েছেন বেশি। এই যে বসে আছে, ওকে প্রথমে স্টার্ট দিয়ে দিতে হয়, ওই ইয়ার মতো, গাড়ির মতো একটা স্টার্ট দিতে হয় আগে। স্টার্ট দিলে তারপরে এই যে শুরু হয়, ও আর থামানো যায় না। এই একটা লুই পা একটা, আর পরে আর কে আছে, আমি তো বাই ডিফল্ট, মানে দুঃখেও আমি, সুখেও আমি, রাগেও আমি, কান্নাতেও আমি, সব আমার কাঁধে। কণা ছিল, কোনাল ছিল, ইমরান ছিল, অয়ন ছিল, তারপরে আনিসা ছিল, তারপরে কিশোর, শফিক তুহিন ভাই, শওকত আলী ইমন ভাই, বাপ্পাদা, সিথি সাহা, সব
মানে কে নেই একেবারে আসলে? ভরপুর, মানে কি যে হয়েছে আমি আসলে বলতেও পারবো না, মানে এত হইচই। আরেকটা তথ্য আমি জানতে পেরেছি যে সুটকেস নিয়ে সবাই গিয়েছেন 2 দিন ব্যাপী, সবার থেকে বড় সুটকেস নাকি ছিল ইমরান ভাইয়ের। আমি ওকে বলছি যে মানে তুই কি মানে 7-8 দিনের সফরে যাচ্ছিস নাকি, মানে সব মেয়েদের থেকে ওর লাগেজটা suitcase-টাই সবচেয়ে বড়। বড়। আপনারা দেখেছেন আসলে সুটকেসে কি ছিল? সব জামা কাপড় ছিল? ওর হচ্ছে যেটা হয় আমি যেটা জানি, বিকজ আমার আর ইমরানের অনেক বিদেশে ট্যুর হয়েছে, সো ওর হচ্ছে সবসময় লাগেজ 3 থেকে 4টা থাকে, আমার হয়তো 1টা কি 2টা থাকে। ওর হচ্ছে সব শুজ আলাদা আলাদা উইথ বক্সেস, এই জন্যই ওর বড় লাগেজ লাগে। আর সব জামা কাপড় ওর যা আছে সব ও ওই বক্সগুলো শুদ্ধ রাখে, এই জন্য ওর এত বড় বড় কারণ জামা আমার মনে হয় লাগে। জাস্টিন কেস জামা তার কাছে বেশি, যে এটা ভালো না লাগলে যদি এটা পড়তে হয় জাস্টিন কেস, মেয়েদের থাকে এটা আর অনেক বেশি। আমরা মেয়েরাও মনে হয় এত জামা কাপড় ওই সেট করে স্যান্ডেল ট্যান্ডেল নেই না ও যতটা নেয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল ইমরানের লাগেজটা এত বড়, হ্যাঁ। আর সাথে আমার লাগেজটা এতটুকু। যা সুন্দর লাগছিল। ওকে, এবার একটু আয়োজনে ফিরি, স্টেজে ফিরি। স্টেজের ওইটুকু সময়ের জন্যই তো আসলে এত ঘটা করে এত আয়োজন। তো স্টেজে যে পারফরমেন্সটা বা আয়োজন যে উপভোগ করেছেন, ফার্স্ট একটু অডিয়েন্স হিসেবে নিজেদের অভিজ্ঞতাটা একটু জানতে চাইছি। প্রথমত বলবো যে এত সুন্দর একটা জায়গা, বগুড়া তো ভীষণ সুন্দর একটা শহর, তো সেখানে আমরা সবাই একসাথে গেলাম এবং যখন পারফর্ম করলাম চোখের সামনে এত এত মানুষ, মানে আমার কাছে জাস্ট মনে হচ্ছিল যে একটা কনসার্টে এসেছি। মানে আমি ওই অনুভূতিটাই আমার কাজ করছিল যে একটা কনসার্ট হচ্ছে, এবং আমি যেহেতু ব্যান্ডের গান গেয়েছিলাম, একটা পারফরমেন্স ছিল আমার, তো সেই গানটাও যখন গাইছিলাম সবাই ক্ল্যাপ করছে, মানে আমার কাছে মনে হচ্ছে একটা কনসার্ট হচ্ছে। সো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, এবং বগুড়াতে অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু যেটা হয় যে এত সুন্দর এত বড় মঞ্চে এত সুন্দর করে গাইবার একটা সুন্দর স্টেজ, সামনে এত মানুষ, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, এবং আসলে 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 চমৎকার একটা অনুভূতি আচ্ছা, ছিল। তাহলে ঝিলিকের পারফরমেন্স নিয়ে যেহেতু সে বলছিলই, সেই পারফরমেন্সের কিছু অংশ চলুন একটু দেখে আসি আমরা দর্শকদের সাথে নিয়ে। চলুন প্রিয় দর্শক। চাঁদ-তারা, সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝরনা। যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। চাঁদ-তারা, সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝরনা। যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা। যদি দূরের স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। আমি গান শুনতে শুনতে এমন ভাবে মানে প্রভাবিত হয়ে গেছি যে আমার ভুলে গেছি যে আসলে আমার সবশেষে কিছু বলতে হবে আমাকে। এটা আমার খুব পছন্দের একটা ব্যান্ড সং, যেটা হয় যে আমরা মানে মাইলসের তো অনেক গানগুলোই দেখা যায় গাওয়া হয় ভালোবেসে, এই ব্যান্ডের গান গাওয়া হয়। এই গানটা না আসলে সবসময় গুনগুন করতাম, বা ভীষণ জনপ্রিয় গান, এটা জানবে না এমন কোনো মানুষ নাই, কিন্তু কখনো প্রপারলি ওভাবে করে গাওয়া হয়নি। সো এটা আসলে ফার্স্ট টাইম আমি গানটা এভাবে স্টেজে এত সুন্দর করে গাওয়ার চেষ্টা করি, মানে এই গানটা। আচ্ছা, এই গানটা মানে কিন্তু এমন ভাবে মানে সে ফ্লুয়েন্টলি এবং এনজয় করে গাইছিলেন, সাবির ভাই কিন্তু মাঝখানে বলছিলেন যে মনে হচ্ছে একটা সিনেমার মতো নায়িকা পারফর্ম করছে গানের সাথে। এক্স্যাক্টলি। আমার খুব খুশি হয়েছি আমি যে আমার এরকম একটা গান গাওয়ার এবার একটা সুযোগ হয়েছে। আর সবসময় তো সবাই আসলে আমাকে সিনেমার গান গাইতেই বেশি শুনে, একটু রোমান্টিক গানগুলোই শুনে, তো এবার ব্যান্ড পারফর্ম করছি, ব্যান্ড সং, আমার নিজের কাছে আসলে খুব ভালো। আচ্ছা, আরো গল্প শুনবো ঝিলিকের কাছে একটু। এবার সাব্বির জামান আপনার কাছে আসতে চাই, আপনার অভিজ্ঞতা স্টেজের পারফরমেন্স দেখার এবং নিজে পারফর্ম করার কেমন ছিল? প্রথমত বগুড়ার কথা শুনে আমি ভাবলাম যে বগুড়াতে কি করবে আসলে ওখানে, মানে সাধারণত আমরা যখন কনসার্টগুলোতে যাই, সাধারণত জাঁকজমক কনসার্টগুলো বা বড় বড় অনুষ্ঠানগুলো মেট্রোপলিটন বড় সিটিগুলোতে হয়। সো ওখানে যেমন চট্টগ্রামে হয় বা ঢাকাতে হয়, তো এই ধরনের সিটিগুলোতে হয় কি আনুষঙ্গ অনেক কিছুই থাকে যেটা দিয়ে গর্জিয়াস করা যায়। তো এইবার গিয়ে একদম আমার মাথা ঘুরে গেল, মানে এটা মনে হয় চ্যানেল আইয়ের দ্বারাই সম্ভব, যে বগুড়াতে যে একটা অনুষ্ঠান প্রেজেন্ট করলো চ্যানেল আই, এইটা আসলে সাধুবাদ না দিলে হবে না। এবং সেই সাথে মুনিম ভাই, যিনি প্রডিউসার ছিলেন আমাদের ওই অনুষ্ঠানের, এবং আরও যারা ছিলেন, রাজু ভাই বা আরও যারা ছিলেন, সবাইকে স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই একটা কারণে, সেটা হলো আমরা যারা আর্টিস্টরা গিয়েছি
তারা এত আনন্দ করেছি এবং এত আনন্দ উৎসব মুখর একটা পরিবেশ ছিল যে এটা, এবং এতটাই বর্ণাঢ্য জাঁকজমক, আমি অনেক দিন পরে এইরকম বর্ণাঢ্য একটা অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি। কনসার্ট তো করি আমি, ও দেশের বাইরে দেশে সবখানেই যাওয়া হয়, বাট ইট ওয়াজ এ রিয়েলি গ্র্যান্ড শো। মানে আমার কাছে মনে হয় এবার কোনো সঙ্গীত শিল্পীর মানে কোনো ধরনের কমপ্লেইন তো দূরের কথা, বরঞ্চ আরো মানে কি বলবো, উচ্ছ্বসিত, খুশি যে এত সুন্দর সবকিছু এত অর্গানাইজড, এভরিথিং ওয়াজ বিউটিফুলি অর্গানাইজড। সো এই একটা বিষয়। আর আমরা তো আমি যেমন আমি আমার স্টাইলের গানই পারফর্ম করেছি। আমি সাধারণত সিনেমার গানগুলো যেহেতু গাওয়া হয়, সো আমার যেই টপিকটা ছিল ওখানে সেটা হলো বগুড়ায় যারা স্পেশাল চাইল্ড, যারা মানে যারা বগুড়ার কৃতি সন্তান, তাদের একটা একটা করে গান আমরা পারফর্ম করেছি। তো আমার সেক্টরে আমি, লুইপা, তারপরে আরও অনেকেই আমরা ছিলাম, লিজা, তো আমরা সবাই একটা 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 করে গান পারফর্ম। আমি নীল আকাশের নিচে গানটা গিয়েছিলাম এবং আমার মানে আমি যখন গাচ্ছিলাম মানে আমি নিজেই নাচানাচি শুরু করে দিয়েছি স্টেজে। মানে ইট ওয়াজ রিয়েলি ফান অ্যান্ড মানে ইট ওয়াজ গ্র্যান্ড। মানে গ্র্যান্ড বলতে এক কথায় যা বোঝায়। আমরা তাহলে সেই পারফরম্যান্সের কিছু অংশ একটু দেখে আসতে চাই, চলুন প্রিয় দর্শক। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। দারুণ। আর আরেকটা যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে বগুড়াতে পারফরমেন্স বা পুরো আয়োজনটা হয়েছে, বগুড়ার আর্ট অ্যান্ড কালচার এবং বগুড়ার থেকে যত শিল্পীরা রয়েছেন, বগুড়ার ইতিহাস ঐতিহ্যকে পারফরমেন্সের মধ্য দিয়ে তুলে আনার যে একটা অভিনব চেষ্টা করেছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, এটা আসলে এটা তো প্রশংসার দাবিদার। এবং সেই সাথে আমাদের সঙ্গীতের দুই কুইন সেখানে ছিল হাজির, একজন হলেন রুনা ম্যাডাম আর একজন হলেন সাবিনা ম্যাডাম। তো এই দুইজন থাকলে তো আর কিছু লাগে না আসলে, ওনারা দুইজনই বাংলাদেশ। এইটাও চ্যানেল আইয়ের দ্বারাই সম্ভব, দুইজনকে একসাথে একদম, হ্যাঁ, এটা আসলে চ্যানেলের দ্বারাই সম্ভব। সত্যি পারফরমেন্স দেখে আমিও তো আসলে সেটাই মনে হচ্ছে যে শিল্পীদের মেলা রয়েছে, সব থেকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতম নক্ষত্র আসলে, এবং সব জেনারেশন, মানে একেবারে টপ থেকে শুরু করে একদম রিসেন্ট যে একদম যে ছেলেটা অ্যাওয়ার্ড পেলো ইয়া যে যদি আবার গানটাতে একেবারে নতুন অ্যাঞ্জেল নূর, সো একেবারে ও থেকে শুরু করে একদম রুনা ম্যাম পর্যন্ত মানে বাদ যায়নি কোনো জেনারেশন, সবাইকে ওনারা কানেক্ট করেছেন, হুইচ ইজ ভেরি বিউটিফুল একটা মানে সিনারিও ছিল এখানে। নিউ জেনারেশনের জন্য এটা কতটা ইন্সপিরেশনের জায়গা হতে পারে যে তাদের স্বপ্নের সিঙ্গারকে আসলে চোখের সামনে দেখা এবং তাদের সামনে পারফর্ম করতে পারা। সত্যিকার সঙ্গীতকে নিয়ে আসলে শুধু সঙ্গীতকে নিয়ে কোনো অ্যাওয়ার্ড শো একমাত্র চ্যানেলে ছাড়া আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। সো এটা আসলে আমাদের জন্য ভীষণ বড় একটা বিষয়। আর স্পেশালি যখন আমি চিন্তা করি যে আসলে চ্যানেল আই তো আমার আসলে বেশি ভালো লাগে। আচ্ছা, ঝিলিকের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, ঝিলিকের গানের বিশেষ প্রশংসা করেন হচ্ছে রুনা লায়লা ম্যাম, নানানভাবে কিন্তু তিনি নিজের পোস্টে হোক, নিজের ইন্টারভিউতে হোক বা যেভাবেই হোক ঝিলিকের গানের প্রশংসা তিনি করেছেন। এবারে যে একটা ভিন্ন গান তার সামনে পারফর্ম করলেন, তো তারপরে তার সাথে যোগাযোগ বা কথা হচ্ছে? আনফরচুনেটলি গানটা নিয়ে আসলে তার সাথে কথা বলার ওরকম সুযোগ হয়নি, কারণ ওখানে এত সবাই আমরা একসাথে ছিলাম, শুধু দেখা হয়েছে, কুশল বিনিময় হয়েছে। একটা মজার কাহিনী বলি, যখন উনি ওনার গান রিহার্সাল করছিল তো আমরা অনেক দূর থেকে দেখছিলাম, তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে না, ম্যাম তো পারফর্ম করছে বা পারফরমেন্স করছে, আমি একটু গিয়ে পাশে গিয়ে একটু দাঁড়ালে খুব ভালো লাগবে। তো আমি আর লুইপা খুব জোরে সোরে দৌড় মেরে যাচ্ছিলাম। তো ওখানে তখন তো রিহার্সাল টাইম এবং ওই সিঁড়িতে কাজ চলছিল, এটা অত বুঝতে পারি না আমরা যে সিঁড়িতে কালার করা হয়েছে এরকম কিছু একটা, অত কিছু খেয়াল নাই। আমি আর লুইপা দৌড়ে গিয়ে দুইজনে পড়ে গিয়ে একদম স্যান্ডেল ট্যান্ডেল আমার স্কার্টে সবকিছু কালার টালার লেগে আমি কোনো সমস্যা নেই, পড়ছি যখন ম্যামের কাছে যাবোই ওইভাবে উঠে আবার রুনা ম্যামের কাছে চলে গেলাম। ম্যাডামকে বললাম, ম্যাডাম 7 সমুদ্র 13 নদী পার করে আপনার সাথে দেখা করতে আসলাম। তো এটা একটা ফান মোমেন্ট ছিল। তখন রুনা ম্যাম বলছে, কি পড়ে গেছো? যে হ্যাঁ পড়ে গেছি, বাট এসেছি আপনার কাছে।
তো এটা আসলে একটা খুব মজার একটা একটা মোমেন্ট ছিল, ওখানে সবাই হাসাহাসি করছিল, প্লাস একটু ব্যথাও পেয়েছিলাম। যাই হোক, ওটা আসলে ওই আনন্দের মধ্যে এতটুকু আর মাথায় আসে নাই। আর গানটা নিয়ে আসলে এভাবে করে কথা আলাদা করে বলা হয়নি, ওখানে যেহেতু সবাই ছিল। বাট আই এম শিওর ম্যাম তো শুনেছে, এবং ম্যাডাম যখনই শুনে তখনই কিছু না কিছু তো মন্তব্য করেনি। তো এর মধ্যে কথা হলে ইনশাআল্লাহ হয়তো জানতে পারবো, বা প্রচার হওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো। আচ্ছা, একটু ফেভারিট পারফরমেন্স নিয়ে একটু জানতে চাই। যে সাব্বির জামান তো অনেক পারফরমেন্স দেখেছেন, অনেক গুণী গুণী শিল্পীরা পারফর্ম করেছেন, আপনার সব থেকে ভালো লেগেছে, মানে একাধিকও বলতে পারবেন? অনুষ্ঠানে আমার মানে বেস্ট পারফরমেন্স মনে হয়েছে এই মানে রুনা ম্যাম, সাবিনা ম্যামেরটাই। মানে ওরা তো ভালো গাই, বা ইমরান ছিল, কোনাল ছিল, কণা ছিল, সবাই তো, ওরা কণা পারফর্ম করেনি, বাট বাকিরা তো সবাই পারফর্ম করেছে। বাট মানে ওনারা যে স্টেজে দাঁড়িয়েছেন এটাই আসলে একটা গ্ল্যামার। এবং আসলে ওটা তো আমাদের দেখার সুযোগ কম হয়, তো ওইজন্য আমরা খুব বেশি উৎসাহিত থাকি যে ও আচ্ছা ম্যাডাম এখন গান গাইবে। তো যার কারণে আমরা সবাই যখনই ওনারা ওঠেন তখন আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, হয় পিছন দিক থেকে বা ডাইনার থেকে বা বাম দিক থেকে একটু উকি মেরে চেষ্টা করি দেখার যে কি হচ্ছে। আর সাবিনা ম্যাম ওখানে একটা মনে হয় ভাওয়াইয়া গানও করেছিলেন, সো উনি ওই ঐতিহ্য তুলে ধরার যে বিষয়টা, সেটাও আমার আসলে খুব ভালো লেগেছে, যে বাহ, এটা একটা ইউনিক পারফরম্যান্স। সো আজকে কিন্তু অনেকগুলো ব্লপার পেয়ে গেছি যে কারা কারা পারফর্ম করেছেন, মানে যাদের পারফরমেন্সের রিলস হয়তো শেয়ার এখনো হয়নি। কারণ আমার মনে হয় রিলস শেয়ার হয়নি এই কারণে, কারণ এত মুগ্ধতা নিয়ে দর্শক হয়তো তাদেরকে দেখেছে। আবার প্র্যাকটিস সেশনে তো ধরেন অনেকেই অ্যালাউড ছিল না, আবার ওই স্ক্রিনের ওই যেদিন ফাইনালটা হয়েছে ওই দিনও একটু হালকা রেস্ট্রিকশন তো ছিলই, কারণ যেহেতু এটা টেলিভিশনে দেখানো হবে। সো আমরা বা যারা সামনে ছিলেন তারা সবাই একটু নিজেদেরকে কন্ট্রোলে রেখেই অনুষ্ঠানটা উপভোগ করেছেন। আরেকটা কিন্তু মজার বলবো না ভয়ের বলবো জানি না, অনুষ্ঠানটা শুরু হবার আগ দিয়ে কিন্তু আকাশটা একটু মেঘ করে কালো করে এসেছিল, এন্ড দ্যাট টাইম আই ওয়াজ ইন ঢাকা। আমি ভাবছিলাম যে এখন যদি এরকম বৃষ্টি হয়, আমরা তো ভেবেছিলাম যে বোধহয় গেল। আমরা তো যখন দেখলাম যে এরকম বৃষ্টি, তা আমি কোনালাপুকে ফোন করে বলছি, আচ্ছা কি হবে বলো তো, আমার তো এখনো আইশ্যাডো দেওয়া হচ্ছে না। বলে কি দিয়ে ফেল হবে, আল্লাহ ভরসা। তো এই করে তারপর দেখলাম যে না, ওই 2-1 ফোঁটার মধ্যেই সীমাবদ্ধ থাকলো। এরপরে ওয়েদারটা এত সুন্দর হয়েছে, ও মাই গড, এত সুন্দর বাতাস, সুপার একটা ওয়েদারে জমকালো একটা আয়োজন, মানে একদম সোনায় সোহাগা। বগুড়াবাসী চিয়ার আপ কেমন করলো? অডিয়েন্স কেমন? মানে অডিয়েন্স মানে মমইনকে একদম বেগ পেতে হয়েছিল, কারণ বাইরে এত মানুষ অপেক্ষা করছিল। আর সবচেয়ে মানে ভয়ঙ্কর বিষয় ছিল যে বগুড়াতে আমাদের যারা পরিচিত মানুষ আছে, এরা সব ফোনের পর ফোন, ভাই একটা কার্ড, ভাই একটু পাস, ভাই একটু দেখতে চাই, মোবাইল সাইলেন্ট করে কত মানুষের এখন এই করব, মানে এটা তো সম্ভব না। কারণ মানে এত মানুষ ঢুকেছে, সত্যি বলতে আমরা যারা পারফর্মার আমরা বসার জায়গা পাইনি। আমরা গ্রিন রুমেই ছিলাম, আমরা সামনে যেতেই পারি নাই, কারণ একেবারে ফুল প্যাকড মানুষ রাস্তায় দাঁড়ায় আছে। মানে এত রেস্ট্রিকশন থাকার পরেও এত মানুষ যে কোত্থেকে আসলো, এটাই মানে আমি অবাক হয়ে গেছি। ওকে, সো যারা আসলে দেখতে পারেনি বা আত্মীয় কোটায় বা আত্মীয় পাস পায়নি, তারা চ্যানেল আইয়ের পর্দায় আগামী 24শে এপ্রিল ঠিক দুপুর 2:45 পুরো আয়োজনটি একসাথে উপভোগ করতে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়। আমি তো খুব এক্সাইটেড, আপনাদেরও মনে হয় এক্সাইটমেন্ট আছে কিভাবে অনুষ্ঠানটা সাজিয়েছেন আমাদের প্রোডিউসাররা এবং পুরো চ্যানেল আই টিম আসলে, তাই না? সত্যি পুরো সাব্বির জামান এর আগেও কিন্তু চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন, বা সেখানে গত বছরই অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আবার পারফরমেন্স করা। আচ্ছা, শিল্পী হিসেবে কোনটা বেশি আনন্দের একটু বলেন তো? দুই রকমের আনন্দ, কিন্তু একটা হলো যে রিকগনিশন, যেটা আমার রেসপন্সিবিলিটিস বাড়ায় এবং আমাকে ইন্সপায়ারও করে অ্যাজ ওয়েল। তো এটা একটা বিষয়। আর আমি যে একজন পারফর্মার, আমি পারফর্ম করছি, এটা হলো আমার সফলতা অ্যাজ এ পারফর্মার, যে এত বড় একটা মঞ্চে আমাকে ডাকা হয়েছে, আমি করছি, গাইছি, বা আমার কাজ আমি শোনাচ্ছি, এটা হলো সফলতা। সো দুইটার চ্যালেঞ্জ দুই রকম। একটা পারফর্মার হিসেবে আত্মতৃপ্তি কাজ করে, আবার যখন অ্যাওয়ার্ড পাই তখন আবার একটা ভয়ও কাজ করে যে তাহলে এই কোয়ালিটির প্রোডাক্ট আমাকে নেক্সটে আরও দিতে হবে, বা একটা প্রেশার থাকে। সো দুইটার আনন্দ দুই রকম। বাহ, আচ্ছা, এখনো কি সাব্বির জামানকে স্কাটনের সাব্বির বলে ডাকে মানুষ? ওইখানেই তো আছে এখনো। আচ্ছা, ঝিলিকের কাছে একটু শুনবো যে অনুষ্ঠান থেকে ফিরে আসার পরেও কি আসলে ওই উদ্দীপনাটা জীবনে থেকে গেছে, বা এই অনুষ্ঠানটা আসলে আপনাকে কতটুকু প্রভাবিত করেছে? একটা ব্যাপার কি, আমরা তো আসলে
মানে আমরা সবসময় কাজের মধ্যে থাকি বা একটু অবসর পেলে হয়তো বাবা মার সাথে ঘুরছি, তো সব কিছুর যখন অনেক আর এর মধ্যে শোজ অনেক ছিল, লাইভ করেছি, সব কিছু মিলায় না একটা মানুষের কিন্তু একটা রিফ্রেশমেন্ট দরকার বা একটা রিস্টার্ট দরকার। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা আমার জন্য একটা রিস্টার্ট ছিল, যে এরকম সুন্দর করে সবার সাথে যাওয়া, হাসি ঠাট্টা, নিজেকে সব কাজ থেকে একটু দূরে থেকে, কারণ যেহেতু আমরা পারফরমেন্সেরটা খুব ছোট ছোট সবার, ওটা তো আসলে করেই ফেলেছি, তো সেটা বাদ দিয়ে তখন আমার কাছে মনে হয়েছে যে নিজের মতো করে একটু আড্ডা দেওয়া, একটু আনন্দ করা, একটু গান গাওয়া, সব কিছু মিলিয়ে না আবার এসে মনে হচ্ছে একটা ফ্রেশ আমি একটা লাইফ স্টার্ট করলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ট্যুরটা বা এই অ্যাওয়ার্ড শো বা এই আড্ডা, এই পিকনিক যাই বলি না কেন, এটা আমার জন্য একটা রিস্টার্ট। এবং এটা একটা ভ্রান্ত ধারণা মানুষের যে হয়তো অনুষ্ঠানগুলো খুব কাঠখোট্টা হয়, অনেক বেশি হেক্টিক হয়, স্ট্রেসড হয়, বাট আসলে এবার আমার মনে হয়নি, হয় যে একদম। এই অনুষ্ঠানটা Yes. দেখার পরে Full of fun. বা এর বিহাইন্ড দ্য সিন সম্পর্কে জানার পরে আমার মনে হয় যে দর্শকের ধারণা চেঞ্জ হয়ে যাবে একদম, অ্যাবাউট এনি অ্যাওয়ার্ড শো। আমার মনে হয় বিহাইন্ড দ্য সিন দেখলে সবাই বেশি আনন্দ পাবে। অনেক বেশি আনন্দ পাবে, আমরা অনেকে এত দেখে মজা ফেলেছে। করেছি। আমরা এত মজা করেছি যে 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 আমাদের ক্যারেক্টারের সঙ্গে মিলাতে পারবে কিনা সন্দেহ। মানুষ ভাবে ও আচ্ছা ও এত কথা বলে, ওকে তো সামনাসামনি খুব চুপচাপ দেখি। আচ্ছা, এই ট্যুরে গিয়ে সাব্বির ভাইয়ের আসলে কি নতুন কি আবিষ্কার করেছেন ঝিলিক? আমি সাব্বির ভাইয়ের নতুন কিছু আবিষ্কার করেছি বলতে, সাব্বির ভাইয়ের সাথে আমার খুব একটা ট্যুর হয় নাই আসলে বেশি ওরকম না। করে, তো বলতে গেলে এটাই প্রথম কোথাও এত লং টাইম ধরে আমরা একসাথে ছিলাম। বাট আমি ওদিন চিন্তা করছিলাম যে সাব্বির ভাই এত সুন্দর গিটার কি করে বাজায়, মানে কিভাবে সম্ভব এত সুন্দর কর্ড সেন্স, মানে মানে হি ইজ সুপার, মানে ওই কম্পোজিশনের ক্ষেত্রে আমি বলবো যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। Thank এত you, সুন্দর thank এত you. সুন্দর করে বাজায়, Thank মানে you. আছে না সবসময় তো টুংটাং করে একটা দুটা করে গান গেছে, ওই দিন আসলে আমরা এত বেশি আড্ডা দিচ্ছি, 2 দিন। আর আমার মনে হয় এমন কোনো 2 দিনে 400 গান ধরনের, হয়েছে মনে হয়। হ্যাঁ, এমন কোনো ধরনের গান নাই যে আমরা গাই নাই। তো আমি জাস্ট ওইটাই অবজার্ভ করছিলাম যে এই ছেলেটা সব পারে, সবগুলো গান। সো আচ্ছা। আই থিংক এটা একটা আমার কাছে একটু নতুন লেগেছে। ঝিলিকের কাছে যেটা অ্যামেজিং লেগেছে, আমরাও সেটা থেকে বঞ্চিত হতে চাই না, আমরা যেহেতু বগুড়া মোহিনী যাইনি তখন, তো যে দর্শকরা আসলে যেতে পারেনি তাদেরকে আমরা সেটার একটু হ্যাঁ, ছিটেফোঁটা শোনাতে চাই। আমাদের আয়োজন শেষ করব আপনাদের দুজনের কণ্ঠেই, এবং আমাদের একটা বিউটিফুল ইনস্ট্রুমেন্ট রয়েছে। Yes. ঠিক আছে, আমি একটু বিদায় নিই ছোট্ট Sure, করে, sure, তারপরে sure. গান শুনি। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাণবন্ত আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। বিহাইন্ড দ্য সিন সম্পর্কে তো আমরা কিছুটা হলেও ধারণা পেয়েছি, পুরো অনুষ্ঠানটা, মূল অনুষ্ঠান, মূল সিনেমা আসলে কেমন ছিল সেটা জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আয়ের পর্দায় আগামী 24শে এপ্রিল ঠিক দুপুর 2:45। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। বাড়ি যাব গান শুনতে শুনতে। একা আছি তো কি হয়েছে, সবই তো আছে আমারই কাছে, এই তুমি আছো, হৃদয়ে আছো, আমারই জীবন তোমারই এখন। একা আছি তো কি হয়েছে, সবই তো আছে আমারই কাছে, এই তুমি আছো, হৃদয়ে আছো, আমারই জীবন তোমারই এখন। একা আছি তো কি হয়েছে,